নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। এই মুহূর্তে যে বড় খবরের দিকে চোখ রাখবো, শীর্ষ আদালতের প্রশ্নের মুখে রাজ্য। সুপার নিউমেরারি পোস্ট নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের। 2016 প্যানেলের জন্য 2022 সালে পোস্ট তৈরি কেন? প্রশ্ন প্রধান বিচারপতির। আপনারা কেন ওএমআর শিট নষ্ট করছেন? এসএসসিতে 25,753 চাকরি বাতিলের নির্দেশ সংক্রান্ত অনেকগুলো মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি রিমিক। এসএসসিতে 25,753 চাকরি বাতিলের নির্দেশ সংক্রান্ত অনেকগুলো মামলার শুনানি চলছিল, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, গতকাল এসএসসি 2016 বেশ কিছু কলকাতা হাইকোর্টের রায় ছিল যে 26,000-এর প্যানেলকে বাতিল করে দেওয়া, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেমন রাজ্য গিয়েছিল, মধ্যশিক্ষা পর্ষদ গিয়েছিল এবং এসএসসি গিয়েছিল। কিন্তু গতকাল এই শুনানি হয়নি। আজকে সকালবেলা থেকে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির যে বেঞ্চ রয়েছে, সেই JB পারিদাওয়ালা এবং মনোজ মিশ্র, এই বিশেষ বেঞ্চে কিন্তু শুনানি চলছে এই মুহূর্তে। এবং রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তিনজনেই কিন্তু তাদের বক্তব্যের কথা জানিয়েছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের কাছে পর্ষদ এবং এসএসসি এবং রাজ্য তিনজনেই কিন্তু কার্যত স্বীকার করে দিয়েছে যে 2016 এসএসসিতে যে নিয়োগ, সেই নিয়োগে দুর্নীতি হয়েছে। এবং সেখানে যেটা নিয়ে বিতর্ক ছিল, কলকাতা হাইকোর্টে গত 22 এপ্রিলের যে রায়টা নিয়ে বিতর্ক ছিল যে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য, সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাকের বেঞ্চ যেটা বারবার বলেছিল যে এসএসসি তাদেরকে জানায়নি যে কতজন যোগ্য কতজন অযোগ্য। সেই সংখ্যাটা কিন্তু আজকে কার্যত স্বীকার করলো এসএসসি এবং পর্ষদ যে 19,000 মতো যোগ্য রয়েছে, যোগ্য চাকরি প্রার্থী, এবং 7,000 মতো কিন্তু অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে, যাদের ওএমআর শিটের নাম্বারের সঙ্গে প্রাপ্ত নাম্বারের যে মিল নেই বা র্যাঙ্ক জাম্প করা হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, এইভাবে বিহারিং চাকরি হয়েছে, সেই সংখ্যাটা প্রায় 7,000-এর কাছাকাছি। সেটা কিন্তু আজকে পর্ষদ এবং এসএসসি দুজনেই কিন্তু স্বীকার করে দিয়েছে। পাশাপাশি যেটা আজকে রাজ্যের পক্ষ থেকে যেটা প্রথমেই আজকে সকালবেলা DY চন্দ্রচূড়ের স্পেশাল বেঞ্চে শুনলেন, রাজ্য যখন সবার করতে হতে রাজ্যের আইনজীবী রাকেশ ত্রিবেদী যেটা বলেন যে তারা যোগ্য চাকরি প্রার্থীদের যাদের চাকরি ফেরত দেওয়ার পক্ষে দাবি জানাচ্ছে, কিন্তু তারা যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যারা চাকরি পেয়েছে, সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে, টাকার বিনিময়ে তাদের হয়ে রাজ্য সওয়াল করছে না। রাজ্যে বলছে যেটা নেই যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল যে সুপার নিউমেরি যে পোস্ট, সেখানে প্রায় 6,800 জনের উপর যাদের চাকরির দেওয়ার একটা পদ তৈরি করা হয়েছিল, সেই পদে কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল সেই জন্য যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই রায়কে তারা চ্যালেঞ্জ করছে, সেই রায় তারা বিরোধিতা করছে। যে যদি র্যাডিনে যে রাজ্য মন্ত্রিসভায় যেটা আজকে রাজ্য দাবি করেছে সুপ্রিম কোর্টে, যে রাজ্য মন্ত্রিসভার যে ওয়েটিং লিস্ট ছিল 2016 প্যানেলে, সেই ওয়েটিং লিস্ট থেকে চাকরি দেওয়ার ব্যাপারে একটা অনুমতি দিতে হয়েছিল, সেই অনুমতি নিয়ে আলোচনা হয়েছিল। এখানে কোনো অবৈধভাবে চাকরি দেওয়ার অভিসন্ধি রাজ্যের ছিল না এবং এই সুপার নিউমেরিক পোস্টে কাউকে এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি। মানে যেখানে কোনো নিয়োগ করা হয়নি, তাহলে সেখানে কি করে সেটা বেআইনি হতে পারে, তাহলে সেখানে কি করে তার সিবিআই তদন্ত হতে পারে, এই প্রশ্ন যেমন আজকে রাজ্য তুলেছে আদালতের। পাশাপাশি তারা আরো একটা কথা বলছে যে যদি কলকাতা হাইকোর্টের রায় মেনে যদি সিবিআই তদন্ত করে, যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে সরকারি আমলা থেকে শুরু করে বিভিন্ন কর্তা এবং মন্ত্রিসভা তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারে বা জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, যদি সেটা হয় তাহলে গোটা মন্ত্রিসভার জেলে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেখানে গণতান্ত্রিক পরিকাঠামো সেটা ভেঙে পড়ার একটা আশঙ্কা প্রকাশ কিন্তু আজকে করা হয়েছে সুপ্রিম কোর্টের রাজ্যের পক্ষ থেকে। পাশাপাশি আজকে পর্ষদও কিন্তু জানিয়েছে যে মধ্যশিক্ষা পর্ষদের দাবি হচ্ছে, তারা বলছে যে যারা যোগ্য, যে 19,000 যোগ্যের কথা বলা হচ্ছে, যারা যোগ্য তাদের চাকরি ফেরত দেওয়া হোক। তারা 6 বছর ধরে চাকরি করেছে, তাদের কর্মকাল 6 বছর ছিল, যারা সেক্ষেত্রেও
হাইকোর্ট বিচারিতা করেছে বলে আজকে পর্ষদ বলছে যে কাদের টাকা কেন ফেরত চাওয়া হচ্ছে, তাদের স্যালারি কেন ফেরত দিতে বলা হচ্ছে, সেটা নিয়েও আজকে পর্ষদ প্রশ্ন তুলেছে। পাশাপাশি পর্ষদ যেটা বলছে যে এই যারা 6 বছর ধরে চাকরি করলে যদি সবার চাকরি বাতিল হয়ে যায়, তাহলে স্কুলগুলোতে ছাত্র শিক্ষকের যে অনুপাত, সেই অনুপাতের পক্ষের যে এবং স্কুলগুলোতে সিনিয়র শিক্ষক পাওয়া যাবে না এবং পরবর্তীকালে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্কুলগুলো সমস্যায় পড়বে, ফলে এটি শিক্ষার পরিকাঠামো বা স্কুলগুলোর পরিকাঠামো ভেঙে পড়তে পারে, সেই কথা যেমন বলা হয়েছে। পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টে কিন্তু একাধিক প্রশ্ন তুলেছে আজকে পর্ষদ এবং এসএসসির দিকে। সুপ্রিম কোর্ট বলছে যে টেন্ডার যে দেওয়া হয়েছিল এমআরসির জন্য, সেই নারীটাকে যে টেন্ডার দেওয়া হয়েছিল, সেই টেন্ডার দেওয়ার মধ্যে কতজনকে টেন্ডার দেওয়া হয়েছিল সেই প্রশ্ন যেমন তোলা হয়েছে, তেমনি প্রশ্নপত্রের মনোনয়নের ক্ষেত্রেও কিন্তু জালিয়াতি হয়েছে এবং পরিকল্পিত জালিয়াতি। এটা আজকে সুপ্রিম কোর্টের প্রাথমিক অবজারভেশন যে পরিকল্পিত জালিয়াতি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এসএসসি নাইজাকে দায়িত্ব দিয়েছিল ওএমআরসি স্ক্যান করা মূল্যায়নের জন্য, নাইজা আবার আরো একটি সংস্থাকে থার্ড পার্টিকে দেয়। কি করে দিল, কি করে এরকম উত্তর পশ্চিম মতো একটা গোপনীয় যেটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কি করে এসএসসির নজর এড়িয়ে থার্ড পার্টির কাছে চলে গেল, এসএসসি সেটা জানতেও পারলে না। নাইজার সঙ্গে আরেকটি থার্ড পার্টি তারা এসএসসির অফিসে ঢুকে কাজ করলো দিনের পর দিন, অথচ এসএসসি কিছু জানে না। এটা হতে পারে না, এটা অপরাধতা, এই কথাও কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার বলেছে। পাশাপাশি যেটা বলছে যে ওএমআরসিট কেন নষ্ট করা হলো সেই প্রশ্ন তোলা হয়েছে, কেন মিরর ইমেজ রাখা হয়নি, স্ক্যান কপি রাখা হয়নি, কার নির্দেশে, কি কারণে নষ্ট করে দেওয়া হয়েছিল, ওএমআরসিট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন তুলেছে। পাশাপাশি আজকে কিন্তু প্রধান বিচারপতির যে প্রাথমিক অবজারভেশন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেটা বলছে যে এখনো আমাদের দেশের বাবা মায়েরা কিন্তু সন্তানের বাবা মায়েরা কিন্তু গর্ববোধ করে যে তার সন্তান সরকারি চাকরি করে, সেই সরকারি পাবলিক রিক্রুটমেন্টে সেই সরকারি চাকরির ক্ষেত্রে যদি এই দুর্নীতি হয়, এই বেনিয়ম হয়, তাহলে আর কিছুই করে থাকে না, মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাবে। এটা কিন্তু তার পর্যবেক্ষণে আজকে বলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। একাধিক প্রশ্ন কিন্তু আজকে উঠেছে, তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে এসএসসি কিন্তু আজকে স্বীকার করে নিয়ে কার্যত, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু কলকাতা হাইকোর্টের মামলাতে ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যেটা বারবার দাবি করেছিল যে এসএসসি যোগ্য অযোগ্যের তালিকা দিচ্ছে না, সেই কথা কিন্তু তার ভিত্তিতেই এই রায়। ফলে আজকে কিন্তু এসএসসি কোথাও এসে স্বীকার করতে বাধ্য হলেও তারা সংখ্যা বলছে যে 19,000-এর মতো চাকরি প্রার্থী যাদের নম্বর মিলিয়ে তাদেরকে যোগ্য এবং বাকি যে 7,000 মতো তারা অযোগ্য, তারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে। তখন কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এই প্রশ্নও তুলেছে যে আপনারা কিসের ভিত্তিতে এই মূল্যায়নটা করছেন যে 19,000 চাকরি প্রার্থী যোগ্য। তারা বলছে তাদের কাছে ডেটাবেসে যে নম্বর রয়েছে সেই নম্বর থেকে তারা মিলিয়ে দেখবেন যে প্রকৃত নম্বর সঙ্গে ম্যাচ করছে কিনা, সেই সংখ্যাটা তাদের কাছে 19,000-এর মতো। সেই কারণেই তারা বলছেন যে 19,000 যোগ্য, বাকি 7,000 অযোগ্য। তারপরে সুপ্রিম কোর্ট আবারই প্রশ্ন করে, তাহলে একই দিন আপনারা কেন হাইকোর্টে এই পরিসংখ্যান দিতে পারেননি? পাশাপাশি আজকে রাজ্য পর্ষদের পক্ষ থেকে আরো একটি যেটা প্রশ্ন তোলা হয়েছে যে সিবিআই যে কোন রকম স্ক্যান কপি বা ইমেজ কপি পাইনি বা কোনো এমআরসিট পাইনি যেটা সিবিআই বলেছে, ফলে সিবিআই কি করে প্রমাণ করছে যে যোগ্য অযোগ্য ভাগটা তাহলে সিবিআই কি করে করছে? তার উত্তরে কিন্তু প্রধান বিচারপতি আজকে যেটা বলেছেন যে আপনারা থার্ড পার্টিকে দিয়ে মূল্যায়ন করিয়েছেন এমআরসিট, তার গোপনীয়তা রক্ষা করা হয়নি। ফলে সেক্ষেত্রে কিন্তু যেই গোপনীয়তা রক্ষা করা হয়নি, তাহলে আপনারা এটা কি করে বিশ্বাসযোগ্য কি করে হচ্ছে যে 19,000-এর কথা আপনারা বলছেন যোগ্য, সেই 19,000 যোগ্য? কারণ আপনাদের কাছে কোনো ডেটাবেস নেই। এটা চরম গাফিলতি পর্ষদের এবং এসএসসি যে এইরকম একটা নিয়োগ পরীক্ষা, সেই পরীক্ষার ওয়েবসাইটের কোন রকম ডেটাবেস পর্ষদ বা এসএসসির কাছে কেন থাকছে না? কেন থার্ড পার্টির কাছে সব থার্ড পার্টির উপর বিশ্বাস করা হলো? তার উত্তরে কিন্তু যে পর্ষদ বলেছে বা এসএসসি যেটা বলছে যে নারীটাকে আমরা বিশ্বাস করেছিলাম, তাদেরকে দিয়েছিলাম, তারা থার্ড পার্টিকে দিয়েছে, সেটা আমাদের জানা ছিল না। আমরা নারীটার উপর সম্পূর্ণ বিশ্বাস করে তাদেরকে এই কাজটা আমরা দিয়েছিলাম। সেখানেও কিন্তু প্রশ্ন তুলেছে যে সুপ্রিম কোর্ট, তারা বলছে
যে থার্ড পার্টিকে যখন দেওয়া হলো এসএসসির অফিসে বসে দুটো কোম্পানির লোক দীর্ঘদিন এসএসসির অফিসে বসে কাজ করলে অথচ এসএসসি কিছু জানতে পারলো না, এতদিন কেন আপনারা ঠিক করে রইলে? এতদিন কেন আপনারা এই 19,000 নিয়োগ যে বৈধ সেই যে তালিকা আপনাদের কাছে আছে বলে আজকে দাবি করছেন, সেই তালিকা এতদিন আপনারা দেননি কেন? কেন এতদিন দীর্ঘদিন ধরে প্রায় 6 মাসের ওপর ধরে কলকাতা হাইকোর্টে যখন মামলা চলল, সেই হাইকোর্টের শুনানিতে কেন আপনারা সেই তথ্য জমা দিলেন না? সেই মেধা তালিকা আপনারা জমা দিলেন না কেন? আপনারা বললেন আপনাদের কাছে কোনো তথ্য নেই, কোনো ডেটাবেস নেই, যা আছে সিবিআই এর কাছে আছে। তার কেন আপনারা প্রশ্ন তুলেছেন যে সিবিআই এর কাছে যে ওএমআর সিটগুলো সিবিআই পেয়েছে বলে দাবি করছে, সেই ওএমআর সিটগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও আপনারা প্রশ্ন তুলেছিলেন। ফলে এখানে যে দুর্নীতি হয়েছে, ব্যাপক হারে দুর্নীতি হয়েছে এবং সেটা পরিষ্কার এবং কিসের ভিত্তিতে যে এই যে আপনারা যোগ্য এবং অযোগ্য বিভাজনটা করছে, সেটা কিন্তু আবারও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে জানতে চেয়েছে এবং যেটা বলছে এসএসসি বা পর্ষদ, তারা বলছে লাইসেন্স দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই আমরা যোগ্য এবং অযোগ্যদের বিভাজনটা করছি। এটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে দাবি করেছে। কারণ এটা পরিষ্কার যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা যে রাজ্য আজকে পরিষ্কার তারা লড়াই করলে যাতে মন্ত্রিসভা কোনোভাবে জেলে না যায়, সংসদীয় গণতন্ত্রের পরিকাঠামো ভেঙে পড়তে পারে, মন্ত্রিসভা জেলে গেলে সুপার নিউমেরিক কোর্ট থেকে কোনো রকম নিয়োগ করা হয়নি, ফলে সেখানে কোনো রকম অবৈধতার প্রশ্ন উঠছে না। তাহলে কেন সিবিআই তদন্ত করবে দরকার পড়ে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের দেখে? এটা যেমন ঠিক, পাশাপাশি আজকে কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে অবশেষে এসএসসি কিন্তু স্বীকার করবে সুপ্রিম কোর্টে যে 19,000 যোগ্য প্রার্থীর মেধা তালিকা তাদের কাছে আছে, অর্থাৎ বাকি 7,000 যে 25,753 জনের যে সংখ্যাটা প্রথম থেকে পাওয়া যাচ্ছিল গত 22 এপ্রিলের পর থেকে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এসএসসি স্বীকার করছে যে 19,000 চাকরি প্রার্থী যোগ্য, সেটা লাইসেন্স দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এবং বাকি 7,000-এর মতো বেআইনি ভাবে অবৈধভাবে নিয়োগ হয়েছে, তারা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্বীকার করে নিবে। সেই সঙ্গে তারা যেটা বলছে যে 6,861 জনে যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল, সেই পোস্ট থেকে ওয়েটিং লিস্টে যারা ছিল 2016 যে প্যানেল, সেই প্যানেল যারা ওয়েটিং লিস্টে ছিল, সেই ওয়েটিং লিস্টের জন্যই কিন্তু এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল। কোনো অবৈধভাবে বা বেআইনি ভাবে চাকরি পাবকদের চাকরি কাটাতে বা অবৈধ চাকরি দিতে এই পোস্ট তৈরি করা হয়নি এবং মন্ত্রিসভাতে সেই নিয়ে সিদ্ধান্তটা অনুমতি গ্রহণ হয়েছিল বা সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল যে ওয়েটিং লিস্ট থেকে চাকরি দেওয়ার ক্ষেত্রে এই 6,861টি পদে সেইটার অনুমতি দেওয়া হয়েছিল। কোনো রকম বেআইনি চাকরি প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়নি এবং সেখানে একটিও কিন্তু নিয়োগ করা হয়নি সুপার নিউমেরিক পোস্টে। ফলে এই সিবিআই যে তদন্ত, সেই কলকাতা হাইকোর্টের এই তদন্তটা অযৌক্তিক, মন্ত্রিসভা কোনোভাবেই দায়ী নয়, এটাও কিন্তু আজকে রাজ্যে সওয়াল করলো। ধন্যবাদ রিমিক। আপনাদের জানিয়ে রাখবো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। এদিন সুপ্রিম কোর্টে মামলার শুনানি উঠতেই জোর সওয়াল করে রাজ্য। মন্ত্রিসভার বিরুদ্ধে বেনিয়মের কোনো প্রমাণই নেই, তারা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক করেছিল, কার্যকর করা হয়নি কিছু। এরপরও মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত হলে সংসদীয় গণতন্ত্র কোথায় যাবে, কি করবে, সওয়াল রাজ্যের। ওদিকে সর্বোচ্চ আদালতে মামলা গড়াতে এতদিনে এসে অবশেষে অযোগ্য নিয়োগের কথা স্বীকার করে নিয়েছে এসএসসি। এদের স্কুল সার্ভিস কমিশন সাফ জানিয়ে দিয়েছে 19,000 চাকরি প্রাপক যোগ্য, বাকিরা সকলে অযোগ্য। অযোগ্যদের নিয়ে কোনো সওয়াল করেনি এসএসসি। কমিশনের কথাই আশার আলো দেখছেন যোগ্য চাকরিহারারা। প্রায় 7,000 অবৈধ নিয়োগ হয়েছে বলে এদিন সাফ স্বীকারোক্তি স্কুল সার্ভিস কমিশনের।